পৃথিবীর বড় বড় শহরে যেসব দ্রষ্টব্য জিনিস আছে তার ভিতর নিশ্চয়ই মিউজিয়াম বা জাদুঘর একটি। বিখ্যাত সব শহরেই ছোট বড় মিউজিয়াম আছে, কিন্তু লন্ডনে এমন একটি মিউজিয়াম আছে যা অন্য কোনো শহরেই নেই। সেটি হলো ম্যাডাম তুসোর মিউজিয়াম। দুনিয়ার খ্যাতনামা ব্যক্তিদের অবিকল প্রতিমূর্তি মোম দিয়ে তৈরি করে রাখা হয়েছে সেখানে। এমন নিখুঁতভাবে সেসব মূর্তি তৈরি হয়েছে যে আগে থেকে জানা না থাকলে তুই বিশ্বাসই করবে না ওগুলো রক্ত মাংসের জ্যান্ত মানুষ নয়, মুমিয়ের মূর্তি। তাই ম্যাডাম তুসোর এই আজব মিউজিয়াম দেখতে প্রতিদিন লন্ডনের মতো শহরেও দর্শনার্থীর সংখ্যা হয় 3,000 থেকে 10,000 অব্দি। তোমাদের ভেতর যাদের নিয়মিত খবরের কাগজ পড়বার অভ্যাস আছে তারা হয়তো দেখে থাকবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মূর্তিও এবার ম্যাডাম তুসোর মিউজিয়ামে ঠাঁই পেয়েছে বলে কিছুদিন আগে খবর বেরিয়েছে। কায়েদে আজম, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভুট্টো, এমনকি বিগ বি বা অমিতাভ বচ্চনের মূর্তি প্রভৃতি অনেকের মূর্তি সেখানে আগে থেকেই রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমাদের শেখ মুজিবুর রহমান নেই। আরও যেসব মূর্তি সেখানে রয়েছে তার ভেতর আছেন স্যার ওয়াল্টার স্কট, উইলিয়াম পিট, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, ভলটেয়ার, মহারানী ভিক্টোরিয়া, আইসেনহাওয়ার, নেপোলিয়ন, এমনকি সপরিচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অব্দি। এখানে টিকিট করে মিউজিয়ামে ঢুকতে গেলেই একজন পরিচারক এগিয়ে এসে তোমাকে দরজা খুলে দেবে। ভেতরে ঢুকেই দেখতে পাবে ঠিক আগের মতোই আরেকজন সুদর্শন পরিচারক দাঁড়িয়ে আছে মিউজিয়ামের কতগুলো গাইড বুক হাতে নিয়ে। তোমার অবশ্যই ইচ্ছা হবে এখানে গাইড বুক কিনে নিতে। পকেট থেকে দুটো পেনি বের করে যেই তুমি এগিয়ে যাবে কিনতে, তখন বুঝতে পারবে ওটাও একটা মূর্তি, সত্যিকার গাইড বুক বিক্রেতা নয়। আরও কয়েক পা এগিয়ে গেলে দেখতে পাবে এক মহিলা চেয়ারে বসে ঝিমোচ্ছেন, আর একদিকে তার গাইড বুকখানা যে মেঝেয় পড়ে গড়াগড়ি খাচ্ছে তা তিনি টেরই পাননি। তুমি নিতান্ত ভদ্রতা করে গাইড বুকখানা হয়তো তার কোলের উপর তুলে রাখতে যাবে, তুলে রাখতে গিয়ে তোমার ভুল ভাঙবে, কারণ ওটাও একটা মূর্তি বই, কিছু নয়। এ ভুলের জন্য অবশ্যই তোমার লজ্জিত হওয়ার কারণ নেই, কেননা এই মিউজিয়ামের সৃষ্টি অবধি হাজার হাজার লোক তোমার মতোই এরকম ভুল করে বোকা বনেছে। আমাদের একজন বাংলাদেশি ছাত্র, এখন তিনি একজন অধ্যাপক, এখানে এসে ঘাসের কাণ্ডই করেছিলেন। একটা মূর্তির সামনে তিনি এমন থভাবে দাঁড়িয়েছিলেন যাকে বলা যেতে পারে চিত্রাবৃত্তের মতো দাঁড়িয়ে থাকা। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দুটি ইংরেজ মেয়ে তাকে মূর্তি মনে করে যেই ধরতে গেছে অমনি তিনি ব্যস্ত সমস্ত হয়ে সরে দাঁড়িয়েছেন। কাজেই আসল নকল ভুল করা সেখানে আদৌ নতুন কিছু নয়। লন্ডনে ম্যাডাম তুসোর মিউজিয়ামটি স্থাপিত হয়েছে প্রায় 250 বছর আগে। ম্যাডাম তুসোর মা বাবা ছিলেন সুইজারল্যান্ডের অধিবাসী। তার যখন 6 বছর বয়স তখন তিনি প্যারিসে আসেন তার মামা ডক্টর ফিলিপ কার্তিয়াসের কাছ থেকে পড়াশোনা করতে। ডাক্তারি পড়তে গিয়ে তার মামা মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতেন মোম দিয়ে। তারপর খেয়ালের বশে তিনি তার বন্ধুদের প্রতিমূর্তি তৈরি করতে থাকেন। তার নিপুণ হাতের তৈরি সেই মূর্তিগুলো এমন নিখুঁত হয়েছিল যে বন্ধু বান্ধব সবাই তাকে পিরাপিরি করতে লাগলো সেগুলোকে সাধারণ প্রদর্শনের জন্য। বন্ধু বান্ধবের অনুরোধে তিনি রাজি না হয়ে পারলেন না। তার ফলেই প্যারিসে স্থাপিত হলো একটা ফিলিপের স্টুডিও। অল্প দিনের ভেতরেই এই স্টুডিও প্যারিসে বিশেষ জনপ্রিয় হয়ে উঠল। এমনকি ফ্রান্সের তদানীন্তন রাজা চতুর্দশ লুই পর্যন্ত ফিলিপের তৈরি এই মূর্তিগুলো দেখে মুগ্ধ হলেন। রাজার বোন এলিজাবেথ ছিলেন ম্যাডাম তুসোর সমবয়সী। ডক্টর ফিলিপের স্টুডিওতে আসতে যেতে অচিরেই দুজনের ভেতর বন্ধুত্বের ভাব গড়ে উঠল। তারপর ম্যাডাম তুসোর বয়স যখন 18, তখন তিনি ভার্সাই রাজপ্রাসাদে এসেই সাহায্য করতে লাগলেন এলিজাবেথের সঙ্গিনী ও সেক্রেটারি হিসেবে। ডক্টর ফিলিপের মূর্তি তৈরির কাজে ম্যাডাম তুসো প্রথমে তাকে সাহায্য করতেন। এমনি করে মামাকে সাহায্য করতে করতে তিনি নিজেও এ কাজে পটীয়সী হয়ে ওঠেন। বয়স যখন 22, তখন মূর্তি তৈরির নিপুণতায় তিনি মাতুলকে ছড়িয়ে গেলেন। সে সময় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ফ্রান্সে এসেছিলেন আমেরিকার রাষ্ট্রদূত হয়ে। তার একটি মূর্তি তৈরি করার কথা যখন পাকাপাকি হলো, তখন সেই মূর্তি তৈরি করেন ডক্টর ফিলিপ নন, তার ভাগ্নি ম্যাডাম তুসো। তারপর 1889 সালে শুরু হলো বিখ্যাত ফরাসি বিপ্লব। এর ফলে রাজপরিবারের সবার সঙ্গে ম্যাডাম তুসো বিপ্লবীদের হাতে কারাগারে বন্দী হলেন। তারপর তার মৃত্যুদণ্ডের আদেশ হলো,
কারাগারে থাকা গেলে ম্যাডাম তুসোকে বাধ্য করা হলো ফ্রান্সের রানী ও রাজ পরিবারের অন্যান্যদের মূর্তি তৈরি করতে। এগুলো তৈরি করতে হয়েছিল গিলোটিন থেকে কেটে সরাসরি কারাগারে আনা নরমুণ্ড দেখে। এদিকে তিনি তখন নিজের মৃত্যুর দিন গুনছিলেন। ম্যাডাম তুসোকে কিন্তু গিলোটিনে মাথা দিতে হয়নি। বিপ্লবের রাজত্ব শেষ হতেই তিনি মুক্তির আদেশ পান। ততদিনে তার মামার একটা ফিলিপও তাকে রেখে অসহায় মৃত্যুবরণ করেছেন। তিনি তখন পুনরায় মামার প্রতিষ্ঠিত স্টুডিওর কাজে মনোযোগ দেন। যখন তার বয়স 34, তখন তার বিয়ে হয় ফ্রাঙ্কোই তুসো নামক এক ইঞ্জিনিয়ারের সঙ্গে। প্যারিসে কিছুদিন একত্র বাসের পর ম্যাডাম তুসো তার প্রদর্শনীর কিছু অংশ নিয়ে লন্ডনে চলে আসেন। প্যারিসে মিউজিয়ামের ভার দিয়ে আসেন স্বামীর উপর। এদিকে লন্ডনে এসে ম্যাডাম তুসো তার তৈরি মূর্তি প্রদর্শন করে সহজেই নাম করে ফেলেন। প্রথম সুসজ্জিত গাড়িতে করে এসব মূর্তি তিনি সারা ইংল্যান্ডে দেখিয়ে বেড়ান। এমনি করে প্রায় 30 বছর। তারপর 74 বছর বয়সে তিনি লন্ডন শহরে বেকার স্ট্রিটে একটি স্থায়ী মিউজিয়াম তৈরি করেন। পরে সেখানে স্থান সংকুলন নেওয়া হয়। 1884 খ্রিস্টাব্দে তুসোর এই মিউজিয়ামটি স্থানান্তরিত হয় বর্তমান মেরলিবন রোডে। ম্যাডাম তুসোর নিজের একটি মূর্তিও তোমরা মিউজিয়ামে দেখতে পাবে। 82 বছর বয়সে তিনি নিজের প্রতিমূর্তি তৈরি করে রেখে গেছেন। তিনি বেঁচে ছিলেন 90 বছর, কিন্তু এটি তার নিজের হাতে তৈরি সর্বশেষ মূর্তি। ম্যাডাম তুসো যে শুধু নরমূর্তি তৈরি করেছেন তা নয়, পৃথিবীর ইতিহাসের অনেক বিখ্যাত ঘটনা তার হস্তের নিপুণ স্পর্শে মূর্ত হয়ে রয়েছে। বিশেষ করে ফরাসি বিপ্লব সংক্রান্ত মূর্তিগুলো দেখলে মনে হবে সবকিছু যেন চোখের সামনে এই মুহূর্তে ঘটছে। বর্তমানে জগদ্বিখ্যাত এই মিউজিয়াম পরিচালনার ভার পড়েছে বার্নার্ড তুসো নামক ম্যাডাম তুসোর প্রপৌত্রের একজন পুত্রের উপর। তিনিও এই কাজে কম দক্ষ নন। যখনই জীবিত কোনো বিখ্যাত ব্যক্তির প্রতিমূর্তি তৈরি হবে স্থির হয়, তখন তাকে আমন্ত্রণ জানানো হয় স্টুডিওতে। বার্নার্ড প্রতি যত্নে তার মুখের মাপ যোগ নেন। একজন সহকারী তখন তিনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কম করে হলেও 30টি ফটো তুলে নেন। আরেকজন সহকারী তখন গাত্রবর্ণ অন্যান্য দ্রষ্টব্য বিষয় নোট বইয়ে টুকে রাখেন। তারপর বার্নার্ড একটি মডেল তৈরি করেন। মডেল থেকে তৈরি হয় প্লাস্টারের সাজ, পরে সাজ থেকে মোমের মূর্তি। তারপর অতি যত্নে নিপুণ হাতে একগাছি করে লাগানো হয় মাথার চুল, চোখের ব্রু, গোঁফ ইত্যাদি। পোশাক পরিচ্ছদ থেকে আরম্ভ করে সবকিছু অবিকল অনুকরণ। তবে হ্যাঁ, শুধু যে বিশ্ববরেণ্য ব্যক্তিদের মূর্তি সেখানে আছে তা কিন্তু নয়। সে সঙ্গে একটি স্বল্পলোকিত কক্ষে প্রায় 80টি বিখ্যাত নরঘাতকের মূর্তিও মিউজিয়ামে আছে। জনশ্রুতি আছে, সে ভয়াবহ কক্ষে কেউ একা রাত্রিবাস করতে পারলে তাকে পুরস্কার দেওয়া হয়। একবার ব্রিটিশ রেডিওর একজন ঘোষক বাজি রেখে সেখানে রাত্রিবাস করতে গিয়েছিলেন। কথা ছিল মাঝরাত্রির দিকে তিনি তার নৈশ অভিজ্ঞতার বিচিত্র কাহিনী রেডিও মারফত ওখান থেকেই ঘোষণা করবেন। কিন্তু রাত 11:30 সময় রেডিও খুলে সবাই শুনতে পেল ভয়ানক চিৎকার, আমাকে শীঘ্রই রক্ষা করো, বাঁচাও। তাড়াতাড়ি দরজা খুলে দেখা গেল ভয়ে তিনি রীতিমতো কাঁপছেন। একটুকু দেরি হলে হয়তো ভয়ে তিনি অজ্ঞান হয়ে যেতেন।